আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 2 এর লেসন 4 শেয়ার করব। এই লেসনের টাইটেল হলো দ্য হুইল অফ সাইক্লোন। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, আর হুইল বলতে চাকা, ঘূর্ণিঝড়ের চাকা। অ্যাকচুয়ালি এইটার উচ্চারণ কিন্তু হয় উইল, ঠিক আছে। তো এই যে টাইটেল, এটা দিয়ে মূলত কী বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি এই যে সাইক্লোন, ঘূর্ণিঝড় যখন হয়, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই ঘূর্ণিঝড়ের সময় মানে এমন চাকার মতো আকার ধারণ করে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন, ঘূর্ণিঝড়ের চাকা। এখানে যেই টেক্সটটা রয়েছে দেখো, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট ফ্রম অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের একটা বই রয়েছে, সেই বইটা হলো দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট। এটা হচ্ছে অমিতাভ ঘোষের একটা বই। এই বই থেকে এক্সট্র্যাক্ট, কিছু উদ্ধৃতি এখানে দেওয়া হয়েছে, সেটাই তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এরপরে এখানে নিচে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে। তো এখন আমরা এই টেক্সটটা পড়ব, আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। তো এখানে যেই টেক্সটটা রয়েছে এটা কিন্তু বাস্তব একটা টেক্সট। দেখো এখানে 1978 সালের 17 মার্চ এই যে সাইক্লোন সেটা হয়, এবং লেখক কিন্তু এখানে ছিল, মানে লেখকের সময়ই এই যে ঘূর্ণিঝড় সেটা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে আমরা বারবার আই পাবো, এই যে আই ফার্স্ট পারসন, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, এই যে টেক্সট সেটা। তো এই আই দ্বারা মূলত লেখক, ঠিক আছে। তো এই যে 17 মার্চ 1978 সালে এই যে সাইক্লোন সেটা হয়, কিন্তু পরবর্তী একদিন পরে, তার মানে 18 মার্চ, দেখো এখানে নিচে রয়েছে, আমরা আগে এইটুকু পড়ি, ঠিক আছে। লেখক বলতেছে যে লং আফটার ওয়ার্ড, মানে অনেক দিন পর, আই এম নট শিওর এক্স্যাক্টলি, আমি ঠিক নিশ্চিত না, হোয়েন অর হোয়ার, কখন এবং কোথায়, আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়ান্স নিউ দিল্লি। এই যে এখানে দেখো টাইমস অফ ইন্ডিয়ান্স নিউ দিল্লি, এটা হচ্ছে ইন্ডিয়ার মানে দিল্লির একটা পত্রিকার নাম, সংবাদপত্র। এই সংবাদপত্রে দেখো এই যে ঘূর্ণিঝড় হওয়ার পরে 17 মার্চ হয়, 18 মার্চে এই যে সংবাদপত্র অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ান্স, এখানে এই খবরটা এডিশন করা হয়, মানে এখানে ছাপানো হয়, ঠিক আছে। তো লেখক এই সংবাদপত্র থেকে কিছু পিকচার তার কাছে রেখেছে, সেটাই বলতেছে যে আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস, আমার কাছে এখনও কিছু ফটোকপি রয়েছে, আই মেড অফ ইট, যা আমি তৈরি করেছি। কারণ কি এখানে তৈরি করেছে বলতে কি, লেখক যখন সে তার মাস্টার্স পড়তো, মানে এমএ পড়তো দিল্লি ইউনিভার্সিটিতে, সেই সময় পাশাপাশি সে মানে একটা মানে সাংবাদিকের কাজ করতো, জার্নালিস্ট যেটা। তো সেই সময় তিনি এখানে সেটা তৈরি করেছিল বা এডিশন করেছিল, ঠিক আছে। এবং সেখানে সংবাদপত্রে মানে যে টাইটেলটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 30 ডেড, মানে এই সাইক্লোনে 30 জন মানুষ মারা গিয়েছিল, সেজ দ্য ব্যানার হেডলাইন। এবং সংবাদপত্রের যে হেডলাইন, শুরুতে যে হেডলাইন থাকে উপরের অংশ, সেই হেডলাইনটা বলে বা লেখা ছিল যে 700, ঠিক আছে, 700 হার্ট, তার মানে 700 মানুষ আহত হয়েছে, অ্যাজ যখন সাইক্লোন হিটস নর্থ দিল্লি, যখন এই সাইক্লোনটা অর্থাৎ এই যে 1978 সালে 17 মার্চ যে সাইক্লোন ইন্ডিয়াতে হয়, এই সাইক্লোনটা যখন নর্থ দিল্লি, মানে নর্থ মানে কি বলতো তোমার হচ্ছে উত্তর দিল্লিতে যখন হিট করে এই সাইক্লোনটা, মানে আঘাত আনে, তখন 700 জন তারা আহত হয় এবং 30 জন মানুষ মারা যায়। এখানকার যে কাহিনী মূলত এটা একটা সংবাদপত্র দেওয়া হয়েছিল, এইটা নিয়ে এই লেখক একটা বই লিখেছে, সেই বইয়ের কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে যদি আমি এই সংবাদপত্রটা একটু দেখাই, দেখো এই যে এটা হচ্ছে সেই সংবাদপত্র। অ্যাকচুয়ালি এইটা না, হয়তো বা অন্য একটা, কিন্তু এখানে আমি এটা নেট থেকে এটা পেলাম, মানে 30 জন মানুষ মারা গেছে, ঠিক আছে, টর্নেডো হিটস নর্থ দিল্লি, এটা। তো এই যে এখান থেকে মূলত এটা মানে এই সংবাদপত্রে দেওয়া হয়েছিল, সেখানকার কিছু পিকচার কিন্তু এখনও লেখকের কাছে রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন এই টেক্সটটা পড়ব এবং এখানকার যে ঘটনা সেটা জানব।
আর এই টেক্সটের মধ্যে অনেকগুলা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, যার কারণে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। কিন্তু ইনশাল্লাহ তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, আমি আশা করি এই ক্লাসটার পরেই তোমাদের কাছে এই টেক্সটটা একেবারে পানির মতো সহজ মনে হবে। তো দেখো, এখানে শুরুতে বলা হচ্ছে অন দ্য আফটারনুন। আফটারনুন মানে বিকাল, বিকালের, অর্থাৎ অফ মার্চ 17, 1978, 1978 সালের মার্চ মাসের বিকালে। দ্য ওয়েদার টুক অ্যান ওড, আচ্ছা ওড মানে ভয়ঙ্কর, টার্ন ইন নর্থ দিল্লি। এই দিনে অর্থাৎ 1978 সালের 17ই মার্চ, এই দিনে যে ওয়েদার বা আবহাওয়া, এইটা একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছিল ইন নর্থ দিল্লি। অর্থাৎ এই যে নর্থ মানে কি, তোমার উত্তর, উত্তর দিল্লিতে আবহাওয়াটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল 1978 সালের 17ই মার্চের বিকালে। মিড মার্চ, এই যে মার্চ মাসটা, সাধারণত মার্চ মাস কেমন হয়ে থাকে, এটা কিন্তু আনসিজনাল, মানে এই সময় কিন্তু এমন সাইক্লোন হওয়ার কথা না। কারণটা কি? কারণ ওই সময় মার্চ মাস অত্যন্ত সুন্দর একটা সময় ছিল ইন্ডিয়ার ওই অংশে। সেটা এখানে বলা হচ্ছে যে মিড মার্চ মানে মার্চের মাঝামাঝি, ইজ ইউজুয়ালি সাধারণত আ নাইস টাইম, একটা সুন্দর সময়, অফ ইয়ার ওই বছরের, ইন দ্য, আচ্ছা ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার এই যে অংশ, সেই অংশ অর্থাৎ যেখানে সাইক্লোনটা হয় সেই অংশের ওই বছরের মার্চ মাসের মাঝামাঝি কিন্তু সাধারণত একটা সুন্দর সময় হয়ে থাকে। এই যে দেখো ইজ, তার মানে এখনও বর্তমানেও ইন্ডিয়ার ওই অংশে যে মার্চ মাস, তার মাঝামাঝি অংশটা কিন্তু অত্যন্ত সুন্দর সময়, সেটাই বলা হচ্ছে। কিন্তু ওই দিনে হঠাৎ করেই আবহাওয়াটা একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। দ্য চিল অফ উইন্টার, এবং দেখো এই যে মার্চ মাস, এই সময়টা আসলে কেমন, আরও স্পেসিফিক করার জন্য বলা হচ্ছে দ্য চিল অফ উইন্টার ইজ গন, অর্থাৎ চিল বলতে ঠান্ডা, এই যে থরথর করে মানুষ কাঁপে না, শীতের যে ঠান্ডা, ইজ গন সেটা চলে গিয়েছে। অ্যান্ড দ্য ব্লাজিং হিট, এবং ব্লাজিং বলতে তীব্র, তীব্র গরম অফ সামার, অর্থাৎ গ্রীষ্মের যে তীব্র হিট বা তাপ, এইটাও ইজ ইয়েট টু কাম, এখনও আসতে বাকি। তার মানে এখনও গ্রীষ্মর যে তীব্র হিট সেটাও আসেনি। তার মানে কত সুন্দর একটা সময় কিন্তু মার্চের মাঝামাঝি ছিল। দ্য স্কাই ইজ ক্লিয়ার, এবং আকাশটা ছিল পরিষ্কার। অ্যান্ড মনসুন, মনসুন বলতে বর্ষা, মনসুন ইজ ফার অ্যাওয়ে, বর্ষা অনেক দূরে। তার মানে দেখো এখানে আকাশটা কিন্তু পরিষ্কার ছিল, আবার বর্ষাটা অনেক দূরে ছিল। আবার মনে করো তোমার গরমকালের যে প্রচণ্ড তাপ সেইটাও নাই, আবার শীতকালের যে চরম ঠান্ডা সেইটাও নাই। তার মানে নাতিশীতোষ্ণ একটা সুন্দর সময়। এমন একটা দিনে বলা হচ্ছে বাট, কিন্তু দ্যাট ডে, ওই দিনে ডার্ক ক্লাউডস, কালো মেঘ, অ্যাপিয়ার্ড সাডেনলি, মানে অ্যাপিয়ার্ড বলতে আবির্ভূত হওয়া, মানে হঠাৎ করেই কিন্তু ওই দিনে কালো মেঘ সাডেনলি হঠাৎ আবির্ভূত হয়, মানে চলে আসে। অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়েলস অফ রেইন, স্কোয়েলস বলতে তোমার যেটা বলা হয় যে তোমার পানির সাথে যে ঝড় হয় সেইটা, ঠিক আছে। এই যে স্কোয়েলস অফ রেইন মানে বৃষ্টির সাথে যে ঝড়, হঠাৎ করেই সেখানে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়েছিল বা ছিল। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এরপরে এমনটা হতে হতে, মানে বৃষ্টি এবং তার সাথে বাতাস হচ্ছে প্রচণ্ড আকারে, এমনটা হতে হতেই দেন ফলোড, তারপরে যেটা হয় বা যেটা অনুসরণ করে, অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, একটা বড় আশ্চর্যকর ঘটনা তারপরে ঘটে। সেটা হচ্ছে আ হেইল স্টোন, মানে শিলাবৃষ্টি, মানে এমনটা হতে হতেই একেবারে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবা, যদি দরকার হয় তাহলে আমি তোমাদেরকে লাইভে এসে বোঝাবো, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে, তোমাদের যদি আগ্রহ থাকে আমার সাথে অনলাইনে পড়বা তাহলে মাত্র 250 টাকা, ঠিক আছে, মাত্র 250 টাকা, সপ্তাহে 3 দিন।
এখানে এই ভিডিওর কমেন্টে দেখো ডিটেলস রয়েছে, তোমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারো। ঠিক আছে, খুবই ইজিলি আমি তোমাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। এরপরে দেখো, আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। এই কথাটা কার বলতো? লেখকের, অমিতাভ ঘোষের। সে বলতেছে, মানে এটুকু একটু বর্ণনা করলো। ঠিক আছে, এখন সেই বলতেছে যে যখন এই যে সাইক্লোনটা হয় তখন তার কথা বলতেছে, সে আসলে কি করতো এইসব এখানে বলা হচ্ছে। আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। ওই সময় আমি স্টাডি করতাম বা পড়াশোনা করতাম MA অর্থাৎ মাস্টার্স অফ আর্ট, যেটা মাস্টার্স বলা হয়ে থাকে। MA কোথায় পড়তাম? দিল্লি ইউনিভার্সিটিতে। এটা লেখকের কথা। হোয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট। এবং ওই সময় যখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমি আরও কাজ করতাম অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট, অর্থাৎ একটা খণ্ডকালীন সাংবাদিক হিসেবে আমি কাজ করতাম। পার্ট টাইম কি তোমরা তো জানো, তার মেইন কাজের পাশাপাশি যখন কেউ অন্য একটা কাজ করে সেটা হচ্ছে পার্ট টাইম। ঠিক আছে, পার্ট টাইম হিসেবে সে জার্নালিস্ট মানে সাংবাদিকতা করত। হোয়েন দ্য হেইল স্টর্ম ব্রোক, যখন এই যে শিলাবৃষ্টি শুরু হলো বা হয়েছিল, এইখান থেকে কিন্তু সব পাস্ট টেন্সে। দেখো এখানে বলা হচ্ছে ওই সময় লেখক MA পড়তো এবং পাশাপাশি সে সাংবাদিকের কাজ করত। এবং যখন এই যে হেইল স্টর্ম, যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, আই ওয়াজ ইন আ লাইব্রেরি, আমি একটা লাইব্রেরিতে ছিলাম। লেখক বলতেছে যখন এমন অবস্থা সৃষ্টি হয় তখন আমি একটা লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান্ড টু স্টে লেট, এবং আমি পরিকল্পনা করেছিলাম টু স্টে লেট, একটু দেরি করে থাকার। তার মানে একটু এই যে লাইব্রেরিতে সে বেশি সময় থাকার পরিকল্পনা করেছিল। ঠিক আছে, বাট দ্য আনসিজনাল ওয়েদার, কিন্তু এই যে আনসিজনাল মানে অসময়ের যে আবহাওয়া, লিড টু আ সেন্স অফ মাইন্ড, তার মনের একটা পরিবর্তন নিয়ে যায়। অ্যান্ড আই ডিসাইডেড, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি টু লিভ, চলে যাওয়ার জন্য। ভালোভাবে বোঝো, কিন্তু এখানে বলতেছে যখন এমনটা শুরু হয় তখন আমি লাইব্রেরিতে ছিলাম এবং সে পরিকল্পনা করেছিল যে অনেক সময় এখানে থাকবে, কিন্তু এই যে আনসিজনাল ওয়েদার হওয়ার কারণে তার মনে একটা পরিবর্তন আসে এবং সে সেখান থেকে চলে যায়। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম হোয়েন, বলা হচ্ছে যে হোয়েন যখন সে চলে যাচ্ছে সেই সময়, আই ওয়াজ অন মাই ওয়ে আমি আমার পথে ছিলাম, ব্যাক ফিরে যাওয়ার, টু মাই রুম আমার রুমে ফিরে যাওয়ার পথে ছিলাম। অন অ্যান ইম্পালস, ইম্পালস বলতে সাডেনলি মানে হঠাৎ। এই যে এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে হঠাৎ। অন অ্যান ইম্পালস মানে হঠাৎই, যখন সে বাসায় যাচ্ছে তার বাসায় যাওয়ার পথে এমন অবস্থায় হঠাৎ আই চেঞ্জড ডিরেকশন, আমি আমার পথ মানে যেই পথ দিয়ে যাচ্ছিল লেখক সেই পথটা সে পরিবর্তন করলো। অ্যান্ড ড্রপড এবং থামলো বা নামলো, ইন বলতে একজনের বাড়িতে, অন আ ফ্রেন্ড তার একটা বন্ধুর বাড়িতে সে থামলো। যেহেতু আবহাওয়া খারাপ এই জন্য সে তার নিজের বাসায় না গিয়ে তার একটা ফ্রেন্ডের বাসায় গেল, সে একটু ভালো হলে হয়তো যাব এমন চিন্তা ভাবনা করে। বাট দ্য ওয়েদার কন্টিনিউড, কিন্তু আবহাওয়াটি চলতেছিল টু ওরজেন। আচ্ছা, এই ওর্স বলতে মূলত ব্যাডের যে কম্পারেটিভ ফর্ম সেইটা। ঠিক আছে, আর এখানে আমরা জানি ওর্স মানে ব্যাডের কম্পারেটিভটা কি ওর্স, কিন্তু এখানে দেওয়া হয়েছে ওরজেন। কারণটা কি বলতো, এই যে দেখো টু রয়েছে, টুর পরে এটা অবশ্যই ভার্ব করতে হবে, তখন এটা ইনফিনিটিভ হবে। ভার্বের যে ক্লাসিফিকেশন আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা ইনফিনিটিভ পাবো। ঠিক আছে, মানে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার। এই যে নন ফাইনাইট ভার্বের ভিতরে কিন্তু আবার তিন প্রকার রয়েছে। একটা ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম। এই ওরসেনটা এখানে ভার্ব করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে ওরসেন। মানে ওর্স বলতে খারাপ, ওরসেন মানে খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু আবহাওয়া খারাপের দিকেই যাচ্ছিল। অ্যাজ উই ওয়ার চ্যাটিং, এই অ্যাজ বলতে মূলত যখন, যখন উই বলতে লেখক এবং তার বন্ধু, তারা দুইজন ওয়ার চ্যাটিং। চ্যাটিং মানে কি তোমরা তো ভালোই জানো, এখন চ্যাটিং আর বোঝানোর কিছুই নাই। চ্যাটিং মানে খোশ গল্প।
এটা কিন্তু আবার অনেকেই বাংলাটা জানে না, ঠিক আছে। এই যে আমরা মোবাইলে চ্যাটিং করি না, এটা অর্থ হচ্ছে খোশ গল্প করা, ঠিক আছে। আমরা যখন এভাবে চ্যাটিং করতেছিলাম তখন আবহাওয়াটা কিন্তু খারাপের দিকে যাচ্ছিল। সো তাই বা সুতরাং আফটার আ ফিউ মিনিটস, কিছু মিনিট পর, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। এই আই বলতে আমি যতবারই আই বলবো তোমরা মনে করবা লেখকের কথা এটা, ঠিক আছে। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি, টু হেড স্টেট ব্যাক বাই আ রুট দ্যাট আই রিয়ারলি হ্যাড অকেশন টু টেক। বলতেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি টু হেড স্টেট। আমার এই যে টু হেড বলতে মূলত দেখো এই হেডটা কিন্তু এখানে নাউন না, ভালোভাবে বোঝো। কিন্তু টুর পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসে, ঠিক আছে, এটা তোমার নাউন বলতে পারো, সমস্যা নাই। কিন্তু এখানে যদি ভার্বের কাজ করে তখন কিন্তু সেটা ইনফিনিটিভ হয়। এটা অর্থ হচ্ছে যাওয়া। আমি সিদ্ধান্ত নিয়েছি যেতে, স্টেট একেবারে সোজা, ব্যাক ফিরে যেতে, এই ব্যাক বলতে ফিরে যেতে অর্থাৎ বাড়িতে ফিরে যেতে, বাই আ রুট একটা রাস্তার দ্বারা, দ্যাট যেটা, আই রিয়ারলি হ্যাড অকেশন টু টেক। এই রিয়ারলি বলতে এটা কিন্তু নেগেটিভ অর্থ বহন করে, আমি যেতাম না বললেই চলে। হ্যাড অকেশন মানে সুযোগ, মানে টু টেক মানে যেই রাস্তায় আমার যাওয়ার সুযোগ হতো না বললেই চলে, সেই রাস্তা আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সেই রাস্তা দিয়ে হয়তো লেখকের বাড়িতে যাওয়া একটু সোজা বা দ্রুত যাওয়া যাবে। এই জন্য যদিও সেই রাস্তাটা একটু খারাপ হতে পারে, যে মানে ভালো রাস্তা থেকে সে খারাপ রাস্তা দিয়ে গেছে একটু দ্রুত যাওয়ার জন্য, এই জন্য সে বলতেছে যে তার বন্ধুর সাথে কথা বলার পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে সোজা যাবে, এই যে স্ট্রেট যাবে ফেরার মানে ফেরার জন্য, তার বাড়িতে ফেরার জন্য, বায়া রুট একটা রাস্তার দ্বারা, যেই রাস্তায় লেখক কখনো যায়নি বললেই চলে, ঠিক আছে। এরপরে দেখো আই হ্যাড জাস্ট পাস্ট আ বিজি ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশন মানে কি বলতো? সেদ। এটা গণিতের ক্ষেত্রে। এখন আমরা সেদ বললে তো বুঝবো না, তাই না? আমাদেরকে বলতে হবে মোড়। রাস্তার যে মোড় থাকে না, 3-4টা রাস্তা এক জায়গায় থাকলে যেটা হয় সেটা, ঠিক আছে। তো লেখক বলতেছে আই হ্যাড জাস্ট পাস্ট, আমি এইমাত্র পার হয়েছি আ বিজি ইন্টারসেকশন, একটা ব্যস্ত মোড়, কল্ড, সেই মোড়ের নামটা হচ্ছে, তাকে বলা হয় মরিসনগর। সেই মোড়ের নামটা কি? মরিসনগর। আমি কেবলই মরিসনগরের যে মোড় সেটা পার হয়েছি। হয়েন যখন, আই হার্ড আমি শুনতে পেলাম, আ রামলিং সাউন্ড একটা তীব্র শব্দ, সামহোয়ার অ্যাবভ কিছু উপর থেকে। মানে লেখক বলতেছে আমি যখন এই যে মরিসনগর পার হলাম, এই যে মোড় সেইটা, তখনই আমি শুনলাম একটা তীব্র শব্দ। কোথা থেকে? সামহোয়ার অ্যাবভ কিছু উপর থেকে, মানে আকাশের দিক থেকে একটা প্রচণ্ড তীব্র শব্দ সে শুনতে পেল। যখন সে এটা শুনলো, গ্লান্স বলতে দৃষ্টি বা তাকানো, গ্লান্সিং ওভার মাই শোল্ডার মানে কাঁধ। লেখক বলতেছে আমার কাঁধের ওপরে তাকিয়ে, আমি দেখলাম গ্রে একটা ধূসর টিউব মানে নল, একটা ধূসর নল আমি দেখলাম। নলটা কেমন? লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ আ ডার্ক ক্লাউড। আচ্ছা, এই যে একটু ভালো করে বোঝো, এখানে অনেক বড় একটা ফ্রেজ রয়েছে, ঠিক আছে। এই যে দেখো টিউব লাইক এক্সট্রুশনের বাংলা কিন্তু এক্সট্রুশনই বলা যেতে পারে, ঠিক আছে। এক্সট্রুশন মানে কি তোমাদেরকে আমি বোঝাবো, সমস্যা নাই। টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ আ ডার্ক ক্লাউড, এই পুরো একটা ফ্রেজ। এই যে এখান থেকে টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ আ ডার্ক ক্লাউড, এই ফ্রেজটা কখন ব্যবহার করা হয়ে থাকে এইটা তোমাদেরকে জানতে হবে। আমি অলরেডি এটার অর্থ এখানে লিখেছি, দেখো। এই যে টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন আ আন্ডারসাইড অফ আ ডার্ক ক্লাউড, এই যে ফ্রেজ, এইটা মূলত ইজ মোস্ট লাইকলি, এটা প্রায় সম্ভবত ডেসক্রাইবিং আ টর্নেডো, একটা টর্নেডোকে বা সাইক্লোনকে বর্ণনা করতে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই সাইক্লোন বা টর্নেডোটা কেমন হয়? ভায়োলেন্ট মানে কি বলতো? একেবারে তীব্র,
রোটাটিং মানে ঘূর্ণায়মান, কলাম মানে স্তম্ভ, অফ এয়ার বাতাসের একটা তীব্র ঘূর্ণায়মান স্তম্ভকে বর্ণনা করতে মূলত এই যে ফ্রেজ সেটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো আমি বাংলাটাও লিখেছি, দেখো এই ফ্রেজটা সম্ভবত একটি টর্নেডোকে বর্ণনা করতেছে। বাতাসের একটি তীব্র ঘূর্ণায়মান স্তম্ভ যা বজ্রঝড়ের মেঘ থেকে মাটিতে প্রসারিত হয়, মানে যখন তোমার বজ্রপাত হয় দেখো না একেবারে লম্বি নলের মতো চলে আসে। এক্সট্রুশন বলতে কিন্তু নল, ঠিক আছে, একেবারে নল। এবং এইটা প্রায় মেঘের নিচ থেকে ফানেল আকৃতির প্রসারণ হিসেবে দেখা যায়, ঠিক আছে। এইটাকে বর্ণনা করতে মূলত এখানে যে ফ্রেজটা রয়েছে সেটা ব্যবহার করা হয়ে থাকে। এক্সট্রুশনটা একটু দেখাই তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হতে পারবা। দেখো এই যে এখানে রয়েছে, দেখো এইটা কিন্তু এক্সট্রুশন, এই যে লম্বা, ঠিক আছে, লম্বি, ঠিক আছে, এই যে এইটা এক্সট্রুশন আসলে সেভাবে বোঝা যাবে না, ঠিক আছে, লম্বি একেবারে একটা দাগ মতো। এটা তোমরা আরও ভালো বুঝতে পারবা যদি তোমরা খেয়াল করো যে বজ্রপাত যখন হয় লম্বা একটা লাল দাগ চলে আসে না, সেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সট্রুশন। আমি যদি তোমাদেরকে একটু পিকচার দেখাই, এই যে দেখো এখানে পিকচার রয়েছে, খেয়াল করো, এটা কিন্তু বজ্রপাত না, কিন্তু দেখো এই যে লম্বা হয়েছে, ঠিক আছে, মেঘটা কেমন মতো হয়েছে না, এইটাই কিন্তু বলা হচ্ছে যে লেখক এইটা দেখতে পেল, ঠিক আছে, এটার একটা শব্দ, পাশাপাশি বজ্রপাতও কিন্তু দেখেছিল, ঠিক আছে। এখানে মূলত সেটাই বোঝানো হচ্ছে, এই যে দেখো এখানে, ঠিক আছে, এটা কিন্তু ভয়ঙ্কর টাইপের। তো এখানে মূলত এবার দেখো বলা হচ্ছে, লেখক বলতেছে আমি আমার কাঁধের ওপরে তাকিয়ে আমি দেখলাম গ্রে একটা ধূসর টিউব মানে নল, অর্থাৎ এই যে এমন নল লেখক দেখলো, এই যে এমন নল লেখক দেখলো, ঠিক আছে। এবং এই নলটা মূলত এই যে এক্সট্রুশন ফর্মিং মানে এমন লম্বালম্বি গঠনে অন দ্য আন্ডার সাইড মানে নিচের দিকে অফ আ ডার্ক ক্লাউড, একটা কালো মেঘের নিচের দিকে লম্বা একটা দাগ লেখক দেখলো, এবং দাগটা হচ্ছে একটা নলের মতো। এবং এটা যখন দেখলো অর্থাৎ ইট বলতে যেটা দেখলো সেটা, ঠিক আছে, যে এক্সট্রুশন ফর্মিং একটা দেখলো টিউবের মতো নলের মতো, সেটা বোঝানোর জন্য ইট গ্রিউ র্যাপিডলি, এইটা দ্রুতই বৃদ্ধি পাচ্ছিল বা এটা আস্তে আস্তে বড় হচ্ছিল। অ্যাজ আই ওয়াজড, অ্যাজ মানে এখানে যখন আই ওয়াজড আমি যখন এটা দেখেছি তখন দ্রুত এটা বড় হচ্ছিল, ঠিক আছে। লেখক বলতেছে যখন আমি এটা দেখলাম যে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। অ্যান্ড দেন এবং তারপর অল অফ আ সাডেন মানে হঠাৎ, এই ফ্রেজের অর্থ হচ্ছে হঠাৎ, তারপর হঠাৎই ইট টার্নড এইটা ঘুরলো, এইটা পরিবর্তন হলো বা ঘুরে দাঁড়ালো। অ্যান্ড কেম উইপ্ল্যাশ বলতে চাবুক, কিন্তু এখানে চাবুক অর্থ করলে হবে না, চাবুক দিয়ে মূলত কি করে, আঘাত করে, তার মানে এখানে উইপ্ল্যাশিং বলতে আঘাত, ঠিক আছে। এই যে দেখো যখন সে দেখলো যে এটা বড় হচ্ছে এবং হঠাৎই এইটা টার্নড হলো মানে ঘুরে দাঁড়ালো বা পরিবর্তন হলো, এবং আঘাত মানে কেম আসতেছে আঘাত নিয়ে, ডাউন মাটিতে, টু আর্থ মানে এই পৃথিবীর বুকে বা মাটিতে, আর্থ বলতে পৃথিবীতে মানে উপর থেকে পৃথিবীতে এক প্রকার আঘাত নিয়ে আসতেছে। হেডিং ইন মাই ডিরেকশন, এবং লেখক মনে করতেছে যে আমি যেই দিকে রয়েছি এই যে ডিরেকশন আমার দিকে, মাই ডিরেকশন, হেডিং মানে আসতেছে, এটা এই যে কেম উইপ্লাশিং এক প্রকার আঘাত নিয়ে, উইপ্লাশিং ডাউন বলতে আঘাত নিয়ে মাটিতে মানে এই পৃথিবীতে আমার দিকে আসতেছে, এটা লেখক বলল। তার মানে লেখক এখানে একটু ভয় পেয়েছে, ঠিক আছে, মানে এটা দেখে মনে হচ্ছে লেখক এখানে একটু ভয় পেয়েছে। তাহলে এইটা একটু হয়তো তোমাদের কাছে কঠিন হয়ে গেল, আমি একটু আরেকবার বলি। দেখো বলতেছে যে আই হ্যাড জাস্ট পাসড আ বিজি ইন্টারসেকশন কল্ড মরিসনগর নামে একটা মোড় আমি এইমাত্র পার হয়েছি। হোয়েন আই হিয়ার্ড আ রাম্বিং সাউন্ড, এবং তখনই আমি একটা প্রচণ্ড শব্দ শুনলাম, সাম হোয়ার অ্যাবভ কিছু উপর থেকে, গ্লান্সিং ওভার মাই শোল্ডার আমার কাঁধের দিকে তাকিয়ে, আই স আ গ্রে আমি একটা ধূসর টিউব দেখলাম, নল দেখলাম, নলটা হচ্ছে লাইক এক্সট্রুশন ফর্মিং একটা লম্বা গঠনের, এবং এটা দেখলাম কোথায়, অন দ্য আন্ডার সাইড মানে নিচের দিকে, অফ আ ডার্ক ক্লাউড একটা কালো মেঘের নিচের দিকে আমি এটা দেখলাম।
এবং যখন আমি দেখলাম ইট গ্রিউ র্যাপিডলি, এটা দ্রুতই বৃদ্ধি পাচ্ছিল। অ্যাজ আই ওয়াজড, যখন আমি এটা দেখলাম তখন। অ্যান্ড দেন, এবং তারপর অল অফ আ সাডেন, হঠাৎই ইট টার্নড, এটা ঘুরল বা পরিবর্তন হলো। অ্যান্ড কেম, এবং আসলো উইপ্লাশিং ডাউন, আঘাত নিয়ে, টু আর্থ, পৃথিবীতে বা মাটিতে। এবং লেখক মনে করতেছে হেডিং ইন মাই ডিরেকশন, আমার দিকে এটা আসতেছে, মানে লেখকের দিকে এটা আসতেছে। এরপরে দেখো অ্যাক্রস, অ্যাক্রস মানে ওপারে। তাহলে অ্যাক্রস দ্য স্ট্রিট বলতে, স্ট্রিট মানে তো রাস্তা, রাস্তার ওপারে। লেখক যখন এইভাবে তার দিকে আসতেছে সেই সময় বলা হচ্ছে অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে রাস্তার ওপারে। লে বলতে রাখা বা স্থাপন করা, কিন্তু এখানে আসে, ঠিক আছে, রাস্তার ওপারে আসে। আর লার্জ, একটা বিশাল, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক, আর বিল্ডিং মানে ভবন। বলা হচ্ছে যে রাস্তার ওপারে একটা বড় বা বিশাল প্রশাসনিক ভবন রয়েছে। আই স্প্রিন্টেড ওভার, স্প্রিন্ট মানে তো দৌড়ানো, আর ওভার দিয়ে একটু দ্রুত দৌড়ানো। লেখক বলতেছে আমি এই ভবনটা দেখে একটু দ্রুত দৌড়ালাম। অ্যান্ড হেডেড টুওয়ার্ড, এবং এই যে হেডেড মানে এগিয়ে গেলাম, টুওয়ার্ড মানে কোন দিকে, আমি এগিয়ে গেলাম। হোয়াট সিমড, কি দেখাচ্ছিল, টু বি অ্যান এন্ট্রাস, এন্ট্রাস বলতে প্রবেশদ্বার, মানে একটা প্রবেশদ্বার দেখা যাচ্ছিল, প্রবেশদ্বারের মতো একটা কিছু দেখা যাচ্ছিল, সেই দিকে আমি দৌড়িয়ে এগিয়ে গেলাম, এটা লেখক বলতেছে। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস, কিন্তু গ্লাস বলতে কাঁচ, আর ফ্রন্টেড বলতে তোমার সামনে, ইন ফ্রন্ট অফ আছে না, সেটাকে বলা হচ্ছে ফ্রন্টেড। তাহলে গ্লাস ফ্রন্টেড, তাহলে গ্লাসের সামনে যেই ডোরস বা দরজাগুলা ওয়ার শাট মানে বন্ধ ছিল। লেখক যখন এই বিল্ডিংয়ের কাছে দৌড়ে গেল তখন সে প্রবেশদ্বারের কাছে গিয়ে দেখল যে গ্লাসের সামনে যে সমস্ত ডোর বা দরজা রয়েছে সেগুলা বন্ধ। অ্যান্ড আ স্মল ক্রাউড, এবং একটা ছোট্ট ক্রাউড মানে ভিড়, মানে জনতার ভিড়, একটা ছোট্ট ভিড় দেখতে পেল। সেই সমস্ত মানে ভিড় বলতে মানুষ, এখানে যে সমস্ত মানুষগুলা তারা স্টুড দাঁড়িয়েছিল। হার্ডেল, হার্ডেল বলতে একেবারে জড়কুড়ো হয়ে, হার্ডেলড আউটসাইড বাইরে, মানে এই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের বাহিরে একেবারে হার্ডেলড, হার্ডেলড মানে জড়কুড়ো হয়ে, একটা ভিড় হয়ে, মানে অল্প জায়গায় সেখানে অনেক মানুষ, কতগুলা মানুষ একেবারে জড়িয়ে কুড়িয়ে সব ঠাসাঠাসি হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল, এমন একটা ভিড় লেখক দেখল। এবং এটা ছিল অবশ্যই একটা বাড়ির বাহিরে। ইন দ্য শেল্টার অফ অ্যান ওভার হ্যাং, এবং এই যে বাহির বলতে এখানে তারা কোথায় ছিল, বলা হচ্ছে ইন দ্য শেল্টার, যেই আশ্রয় ছিল সেটা হলো অফ অ্যান ওভার হ্যাং, একটা বাড়ির যে সামনের অংশটা থাকে, ঠিক আছে, সামনের অংশ, অর্থাৎ আমরা যেটা বলি সামসেট, সামসেট কি তোমরা তো জানো, এই সামসেটের নিচেই অনেকগুলো মানুষ এক জায়গায় হয়ে ছিল, দাঁড়িয়েছিল, এটা লেখক দেখল। দেয়ার ওয়াজ নো রুম ফর মি, এবং লেখক বলতেছে সেখানে আমার জন্য কোনো, রুম মানে তো ঘর, কিন্তু এখানে ঘর না, এখানে সেখানে আমার জন্য কোনো জায়গায় নাই। দেয়ার মানে এই যে সেখানে আমার জন্য কোনো প্রকার জায়গা নাই। সো তাই বা সুতরাং আই রান অ্যারাউন্ড, আমি চারিদিকে দৌড়ালাম, টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে আমি চারিদিকে দৌড়ালাম, মানে কোথায় একটু আশ্রয়ের জায়গা পাওয়া যায় এমন জায়গার খোঁজে লেখক চারিদিকে দৌড়ালো। খুঁজতে খুঁজতে দেখো বলা হচ্ছে স্পটিং, স্পট মানে তো স্থান, স্পটিং আ স্মল বেলকনি, সে একটা ছোট্ট বেলকনি খুঁজে পেল, মানে স্পট হিসেবে সে একটা ছোট্ট বেলকনি খুঁজে পেল। যখন এটা পেল লেখক বলতেছে আই জাম্পড ওভার, আমি এটার ওপরে, অর্থাৎ দ্য পারাপেট, এই যে পারাপেট, পারাপেট কি আশা করি তোমরা জানো, পারাপেট হচ্ছে ওয়াল, অর্থাৎ আমি তোমাদেরকে একটু ছবি দেখাই, এখানে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা, আমি কিছু এখানে পিকচার রেখেছি যাতে করে তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারি। এই যে এমন যে ওয়াল বা দেওয়াল সেটাকে বলা হয় পারাপেট, এই যে এগুলা, ঠিক আছে। লেখক যখন একটা ছোট্ট বেলকনি দেখলো তখন সেখানে দেখলো যে সেইখানে যেতে একটা পারাপেট রয়েছে, মানে ওয়াল রয়েছে, সেইটা সে জাম্প করলো, মানে লাফ দিল। অ্যান্ড
ক্রাউচড অন দ্য ফ্লোর, এবং এই ক্রাউচড বলতে হামাগুড়ি দিয়ে বসা বা শুয়ে পড়া, এবং সে ফ্লোরের উপরে বসে পড়লো বা শুয়ে পড়লো। অ্যাকচুয়ালি এটা কিন্তু এখানে যে অর্থ সেটা শুয়ে পড়া তোমরা বলতে পারো, কিন্তু এটার অর্থ হচ্ছে বসে পড়া। তোমরা একটু বুঝে নিও, মানে এই যে পারাপেট সেটা লাফ দিয়ে ফ্লোরের উপরে সে বসে পড়লো বা শুয়ে পড়লো। দ্য নয়েজ কুইকলি রোজ টু আ ফ্রেঞ্জাইড পিস। এখানে একটু তোমরা বোঝো, এখানে এই যে ফ্রেঞ্জাইড পিস এটার অর্থ তোমাদেরকে বুঝতে হবে। এটা এমন একটা ফ্রেজ যেটা দিয়ে কী বোঝায় সেটা আমি অলরেডি এখানে লিখেছি। দেখো, অ্যাট আ ফ্রেঞ্জাইড পিস, এই যে এই ফ্রেজ সেটার অর্থটা তোমাদেরকে একটু জানতে হবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, এই যে দেখো, অ্যাট আ ফ্রেঞ্জাইড পিস ইজ আ কারেক্ট ফ্রেজ। এটা একটা সঠিক ফ্রেজ দ্যাট ইজ ইউজড ইন রিটেন ইংলিশ, যেটা মূলত লিখিত ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ইউ ক্যান ইউজ ইট, তুমি এটা ব্যবহার করতে পারো টু ডেসক্রাইব আ সিচুয়েশন, একটা অবস্থা বর্ণনা করতে। হোয়ার সামথিং ইজ হ্যাপেনিং, যেখানে কোনো কিছু ঘটতেছে। অ্যাট অ্যান এক্সট্রিমলি ফাস্ট, অত্যন্ত দ্রুত, মানে খুবই দ্রুত ঘটতেছে। ইন্টেন্স, খুবই তীব্রভাবে ঘটতেছে। অর চায়োটিক রেট, অথবা বিশৃঙ্খল হারে ঘটতেছে। এমন অবস্থাকে ডেসক্রাইব বা বর্ণনা করতে তুমি এই যে ফ্রেজ সেটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এখন লেখক এখানে দেখো ব্যবহার করেছে যে এই যে শব্দ, মানে মেঘের যে গর্জন, এই শব্দটা কুইকলি, দ্রুতই, রাইজ থেকে রোজ পাস্ট টেন্স, উঠলো, দ্রুতই মানে উঠলো, তার মানে দ্রুতই হলো, টু আ ফ্রেঞ্জাইড পিস, মানে খুবই দ্রুত, এক্সট্রিমলি ফাস্ট, খুব দ্রুত শব্দ উঠলো বা খুব দ্রুতই শব্দ হওয়া শুরু করলো বা করেছিল। অ্যান্ড দ্য ওয়াইন্ড বিগ্যান, এবং বাতাস শুরু হয়েছিল, টু টাগ ফায়ারসি। আচ্ছা, এটা একটা ফ্রেজ, টাগ ফায়ারসি, এটার অর্থ কি তোমাদের একটু বুঝতে হবে। দেখো, এই যে টু টাগ ফায়ারসি, এটার অর্থ মিন্স, এটার অর্থ টু পুল, টান দেওয়া, উইথ আ কুইক, দ্রুত, ফোর্সফুল মুভমেন্ট, অথবা একেবারে তুমি কি বলতে পারো, ফোর্সফুল, মানে একটু শক্তি খাটিয়ে এদিক ওদিক করা। তার মানে বাতাসের গতিতে যখন এই অবস্থা, বাতাসটা যখন খুবই দ্রুত হচ্ছিল, লেখকের যে শার্ট বা জামা সেইটা মনে হচ্ছিল যে একেবারে শরীর থেকে খুলে যাবে, সেটা বোঝানোর জন্য কিন্তু এখানে লেখক এটা ব্যবহার করেছে। এই যে দ্রুত জোরে নড়াচড়া করে টান দেওয়া, এই যে প্রচণ্ডভাবে টানা, এই যে টাগ ফেয়ারসি, এটার অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে টানা, মানে দ্রুত জোরে নড়াচড়া করে টান। ঠিক আছে, তো এই যে লেখক এটা কেন ব্যবহার করলো, বলতেছে যে বাতাস শুরু করেছিল এমন দ্রুত জোরে টান দিতে, অ্যাট মাই ক্লোথস, আমার পোশাকের দিকে, বা আমার পোশাককে এইভাবে টানা শুরু করেছিল। তার মানে বাতাসের গতিকে বোঝানোর জন্য তিনি এটা বলছেন। স্টিলিং আ গ্লান্স, আচ্ছা, স্টিল মানে তো চুরি করা, একটা নজর চুরি করে, এটা একটা ফ্রেজ, তাহলে এটার অর্থ তোমাদের জানতে হবে। দেখো, আচ্ছা, এই যে এখানে রয়েছে স্টিলিং আ গ্লান্স, একটু এটা বড় করি, এইটা এই যে ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মিন্স, এটার অর্থ টু লুক কুইকলি, মানে কি, দ্রুত তাকানো। স্টিলিং আ গ্লান্স, এটার অর্থ হচ্ছে দ্রুত তাকানো। ঠিক আছে, স্টিলিং দ্য গ্লান্স ওভার দ্য পারাপেট, অর্থাৎ ওই যে ওয়াল, পারাপেট মানে ওয়াল, ওয়ালের ওপরে দ্রুত তাকিয়ে, আই স, লেখক বলতেছে আই স, আমি দেখলাম, টু মাই অ্যাস্টোনিশমেন্ট, মানে আশ্চর্য হয়ে বা হতবাক হয়ে আমি দেখলাম, দ্যাট, যে, মাই সারাউন্ডিংস, আমার আশেপাশে বা আমার চারিদিকে, হ্যাড বিন ডার্কেন্ড, কালো হয়েছে, মানে একেবারে আমার আশেপাশ কালো হয়েছে, বাই আ চার্নিং ক্লাউড। চার্নিং বলতে তোমার দুল্যমান যে মেঘ, তার মানে দুল্যমান মেঘ বলতে তোমার মেঘ মনে করো একেবারে গাঢ় কালো এবং ভেসে যাচ্ছে। ঠিক আছে, এমন মেঘ, অর ডাস্ট, অথবা ধুলা, এমন মেঘ অথবা ধুলার কারণে, এমন মেঘ অথবা ধুলার কারণে আমার চারপাশ একেবারে ডার্কেন্ড, মানে কালো হয়েছে। লেখক এইটা, এই যে পারাপেট মানে ওয়াল, সেটার উপরে তাকিয়ে দেখলো। ইন দ্য ডিম গ্লো, মানে
আবসা আলোয় বা ক্ষীণ আলোয়, ঠিক আছে। ডিম মানে তো তোমরা জানো, ডিম লাইট যেটা তোমাদের ঘরেতে জ্বালাও, ঠিক আছে, কেমন হয়, আবসা আবসা আলো হয়। তো সেইটা ইন দ্য ডিম গ্লো, আবসা আলোয়, দ্যাট ওয়াজ শাইনিং। আবসা আলো যেটা শাইনিং মানে চকচক করতেছিল বা জ্বলতেছিল, ডাউন নিচের দিকে, ফ্রম অ্যাবভ উপর থেকে নিচের দিকে। লেখক বলতেছে এই অবস্থায় ইন দ্য ডিম গ্লো মানে আবসা আলো যেটা জ্বলতেছিল উপরের থেকে নিচের দিকে, ঠিক আছে, মানে উপরের দিক থেকে নিচের দিকে এমন একটা আলো চকচক করতেছিল, আবসা আবসা আলো। আই স অ্যান এক্সট্রা অর্ডিনারি প্যানোপেল অফ অবজেক্টস। এবং লেখক এখানে বলতেছে যে আমি দেখলাম অ্যান এক্সট্রা অর্ডিনারি একটা অসাধারণ প্যানোপেল। প্যানোপেল বলতে মূলত গ্রুপ, দল। কিসের দল? অফ অবজেক্ট, কিছু বস্তুর দল। লেখক বলতেছে এমন আবসা আলোয়, এখানে কিন্তু কোনো লাইট জ্বলছে এমন না, ঠিক আছে। লেখক এই যে সে কী করলো, স্টিলিং আ গ্লান্স মানে দ্রুতই এই যে ওয়াল সেটার উপরে তাকিয়ে সে হতবাক হয়ে দেখলো যে তার আশেপাশটা সব কিছু কালো হয়েছে। এই যে এমন মেঘের দ্বারা কালো হয়েছে। এই যে দেখো কার্নিং ক্লাউড, এটা যদি তোমাদেরকে একটু দেখাই এই পিকচারটা, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা। আচ্ছা এই যে দেখো এখানে রয়েছে এই যে এমন মেঘ, ঠিক আছে, এমন মেঘ। তো এমন মেঘের যে আবসা আবসা আলো সেটার কথা লেখক বলতেছে। এই যে এমন, দেখছো কতটা ভয়ঙ্কর লাগতেছে, এই যে এমন। তো এখন এটা দেখে লেখক বলতেছে কি যে এমন আলো যেটা চকচক করতেছিল বা জ্বলতেছিল উপরের দিকে, উপর থেকে নিচের দিকে। সেই সময় আই স অ্যান এক্সট্রা অর্ডিনারি প্যানোপেল অফ অবজেক্ট, কিছু বস্তুর দল আমি দেখলাম, যেই বস্তুগুলা উড়ে যাচ্ছে, মানে বাতাসে তাদেরকে, মানে বাতাস এই বস্তুগুলাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু সাইক্লোন প্রচণ্ড আকারে চলতেছে। লেখক বলতেছে আমি একটা অসাধারণ বস্তুর দল দেখলাম, ফ্লাইং পাস্ট, আমার পাশ দিয়ে উড়ে যাচ্ছে। কি কি ছিল সেখানে? বাইসাইকেলস, তার মানে বাইসাইকেল উড়ে যাচ্ছে। স্কুটার্স, তার মানে স্কুটার কি তোমরা তো জানো যেই মোটরসাইকেল টাইপের গাড়ি, সেইটা উড়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টগুলাও কিন্তু উড়ে যাচ্ছে। শিটস অফ কররুগেটেড আয়রন, মানে কররুগেটেড মানে ঢেউ তোলা, আর আয়রন বলতে লোহা, আর শিট বলতে এখানে পাত, ঠিক আছে, মানে ঢেউ তোলা লোহার যে পাত, ঠিক আছে, লোহার যে পাত সেইগুলাও কিন্তু উড়ে যাচ্ছে। ইভেন এমনকি এন্টায়ার টি স্টলস, এমনকি সমগ্র চায়ের দোকান, এই দোকানগুলোও কিন্তু উড়ে যাচ্ছে। তার মানে কি পরিমাণ সাইক্লোন এখানে হচ্ছে। ইন দ্যাট ইনস্ট্যান্ট, ঠিক সেই মুহূর্তে বা সেই সময়, গ্র্যাভিটি, এই যে মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে, গ্র্যাভিটি কি তোমরা তো জানো, মাধ্যাকর্ষণ শক্তি। এখন লেখক বলতেছে যে সেই মুহূর্তে বা সেই সময় মাধ্যাকর্ষণ শক্তি ইটসেলফ মানে সে নিজে, মাধ্যাকর্ষণ শক্তি সিমড দেখাচ্ছিল টু হ্যাভ বিন ট্রান্সফর্মড, মানে মাধ্যাকর্ষণ শক্তি পরিবর্তন হচ্ছে। ইনটু আ হুইল মানে একটা চাকার মধ্যে, যেই চাকাটা স্পিনিং ঘুরতেছে, মানে একটা ঘূর্ণায়মান চাকার মধ্যে বা ঘূর্ণায়মান চাকাতে এই মাধ্যাকর্ষণ শক্তি পরিবর্তন হচ্ছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে সাইক্লোনটা যখন হচ্ছে, তার মানে বাতাস যে ঘুরতেছে, ঠিক আছে, এই যে গ্র্যাভিটি ল মনে হচ্ছে এখন এখানেই রয়েছে, ঠিক আছে, এইটার আঘাতেই সব কিছু এমনটা হচ্ছে। এবং এই যে তোমার এমন তীব্র বাতাস সাইক্লোন হচ্ছে, এটা কিসের দ্বারা হচ্ছে? লেখক বলতেছে আপন দ্য ফিঙ্গার টিপ বলতে আঙ্গুলের ডগা, অফ সাম আননোন পাওয়ার, কোনো এক অজানা শক্তির আঙ্গুলের ডগার ওপরে যেই চাকাটা ঘুরতেছে, সেই চাকার মধ্যে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি ট্রান্সফার হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এখানে লেখক মূলত সৃষ্টিকর্তার যে পাওয়ার, ক্ষমতা, সেটার কথাই কিন্তু বলতেছেন। লেখক বলতেছেন যে এই যে আননোন পাওয়ার অর্থাৎ সৃষ্টিকর্তার যে বিশাল ক্ষমতা, সে তার আঙ্গুলের মাথায়, মানে আঙ্গুল দিয়ে তার হাতের ইশারায় সে চাকার মতো এই বাতাসকে ঘোরাচ্ছে, ঠিক আছে, সে ইচ্ছা করেছে তাই এমনটা করেছে। তো এই যে গ্র্যাভিটি বলতে কিন্তু মাধ্যাকর্ষণ, এই গ্র্যাভিটি বলতে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি,
মাধ্যাকর্ষণ শক্তি মনে হচ্ছে সিমড মানে মনে হওয়া, মনে হচ্ছে যে এটা রূপান্তরিত হচ্ছে একটা ঘূর্ণায়মান চাকার মধ্যে, এবং এই চাকাটা কোনো এক অজানা শক্তির মানে আঙ্গুলের ডগায় রয়েছে। ঠিক আছে, তার মানে কেউ এটাকে নিয়ন্ত্রণ করতেছে, যে বিশাল যে সাইক্লোন এটা কোনো এক অজানা শক্তির দ্বারাই কিন্তু হচ্ছে, এটাই লেখক বলতেছে। তো এই দৃশ্য যখন দেখলো, তারপরে লেখক বলতেছে আই বারিড, মানে এই দৃশ্য দেখে লেখক কি করলো, ঠিক আছে, সব কিছুই কিন্তু উড়ে যাচ্ছে, এই জন্য সে বলতেছে আই বারিড। বারিড মানে কিন্তু সমাহিত করা, মানে কবর দেওয়া, কিন্তু এখানে শুয়ে পড়া। ঠিক আছে, আই বারিড মাই হেড, আমি আমার যে হেড বা মাথা সেটা লুকালাম, আবার বলতে পারো লোকানো, আমি আমার মাথাটা রাখলাম ইন মাই আর্মস, আমার বাহুর মধ্যে, অ্যান্ড লে স্টিল, এবং তখনই সাথে সাথে আমি শুয়ে পড়লাম। এই দৃশ্য দেখে সে সাথে সাথে শুয়ে পড়লো, নাহলে হয়তো বা তাকেও উড়িয়ে নিয়ে যেত। ঠিক আছে, এই জন্য সে শুয়ে পড়লো। মোমেন্টস লেটার, কিছু সময় পর, দ্য নয়েজ ডাইড ডাউন। ডাইড ডাউন বলতে থেমে যাওয়া। এই যে ডাই মানে কি মারা যাওয়া, মারা যাওয়া মানে কি আমাদের যে হৃৎপিণ্ড এটা কিন্তু একেবারে স্তব্ধ, রুহু চলে গেছে, তার মানে আমরা এখন শান্ত। বলা হচ্ছে যে কিছু মুহূর্তে পর, মানে যখন লেখক এভাবে শুয়ে পড়লো তার কিছু মুহূর্ত পর দ্য নয়েজ শব্দ থেমে গেল, একেবারে স্তব্ধ হয়ে গেল। অ্যান্ড ওয়াজ রিপ্লেসড, এবং শব্দ থেমে গিয়ে সেই স্থানে রিপ্লেস হলো, মানে কি আসলো, বাই অ্যান ইরি সাইলেন্স, একটা ইরি বলতে ভয়ঙ্কর, একটা ভয়ঙ্কর নীরবতা আসলো। এই অবস্থায় যদি তুমি থাকো তোমার কেমন লাগবে? কোনো শব্দ নাই, মানে মনে করো রাত অন্ধকার, কোনো শব্দ নাই, এটা কিন্তু আরও বলা হচ্ছে আরও ভয়ঙ্কর, মানে এই যে নিস্তব্ধ কোনো শব্দ নাই, এটা এক প্রকার ভয়ঙ্কর। মানে শব্দ যেগুলো হচ্ছিল, মেঘের যে গর্জন, ঠিক আছে, এই শব্দগুলো থেমে গেল এবং একটা ভয়ঙ্কর সাইলেন্স এখানে আসলো বা এটা দখল করলো। হোয়েন অ্যাট লাস্ট আই ক্লেইমড আউট অফ দ্য বেলকনি, এতক্ষণ কিন্তু লেখক একটা বেলকনিতে ছিল, সেটা একটা বেলকনি, তোমরা দেখেছিলে যে দেওয়ালের উপরে, মানে দেওয়ালটা লাফ দিয়ে সে একটা বেলকনিতে গিয়েছিল, সেখানে সে এভাবে ছিল। তো এখন বলা হচ্ছে যখন এভাবে নিস্তব্ধ কোনো শব্দ নাই, তখন বলা হচ্ছে যখন অ্যাট লাস্ট, তখন অবশেষে আই ক্লেইমড আউট। আচ্ছা, ক্লেইমড আপ মানে আরোহণ করা, মানে ওঠা, আর মানে উপরের দিকে ওঠা, আর ক্লেইমড আউট বলতে নিচের দিকে নামা। তো তখন অবশেষে লেখক বলতেছে আমি এই যে বেলকনির নিচের দিকে আসলাম, মানে বেলকনি থেকে নিচে আসলাম। আই ওয়াজ কনফ্রন্টেড, এবং কনফ্রন্টেড বলতে ফ্রন্ট মানে তো সামনাসামনি, আর কনফ্রন্টেড বলতে মুখোমুখি, খুবই কাছে। আমি মুখোমুখি হয়েছি বাই আ সিন, একটা দৃশ্যর, অফ ডিভ্যাস্টেশন মানে ধ্বংসাত্মক, একটা ধ্বংসের মুখোমুখি বা সম্মুখীন আমি হয়েছি। সাচ অ্যাস, যেটা আই হ্যাড নেভার, আমি কখনোই, বিফোর বিহাইন্ড মানে কখনোই আমি আমার মানে আগে কখনোই আমি সেটা দেখিনি। লেখক বলতেছে আমি যখন বেলকনি থেকে নিচে আসলাম, এমন একটা দৃশ্য, এমন একটা ধ্বংসের দৃশ্যর আমি মুখোমুখি হলাম যা আগে কখনোই আমি দেখিনি। বাসেস কি কি দেখলো? বলতেছে বাসেস লে ওভারটার্নড, মানে বাসগুলা উল্টে পড়ে রয়েছে। এই যে ওভারটার্ন বলতে তোমার ঘুরে পড়া, আর এই লে বলতে শুয়ে পড়া, মানে বাস তো শুয়ে পড়া বলতে উল্টে পাল্টে পড়ে রয়েছে, এটা দেখলো। স্কুটার্স স্যাট, এই যে স্কুটার যেগুলা মোটরসাইকেল, এইটা স্যাট মানে মানে তোমার সিট থেকে পাস ফ্রম স্যাট, আর পার্সড মানেও কিন্তু বসানো, মানে স্কুটারগুলা বসেছে কোথায়? অন ট্রি টপস, গাছের চূড়ায়, মানে গাছের মাথায় মনে করো স্কুটার বেঁধে রয়েছে। ঠিক আছে। ওয়ালস হ্যাড বিন রিপ্ট, রিপ্ট বলতে ছিঁড়ে যাওয়া বা ছিন্ন ভিন্ন হওয়া, মানে এক জায়গা থেকে সরে আর এক জায়গায় গিয়ে পড়া। ঠিক আছে। যে দেওয়াল অর্থাৎ ঘর বাড়ির যে দেওয়াল, হ্যাড বিন রিপ্ট, এটা ছিঁড়ে গিয়েছে বা খসে পড়েছে। আউট অফ বিল্ডিংস, মানে এই যে রিপ্ট আউট একসাথে, রিপ্ট আউট মানে ছিঁড়ে যাওয়া, অফ বিল্ডিংস মানে ঘর বাড়ির যে ওয়াল বা দেওয়াল এগুলা খুলে পড়েছে বা একেবারে ছিঁড়ে ছুটে গিয়েছে। এক্সপোজিং ইন্টারিয়র্স, আচ্ছা ইন্টারিয়র্স বলতে অভ্যন্তরীণ,
এবং ঘরবাড়ির মধ্যে, অভ্যন্তরীণ মানে মধ্যে, মধ্যে যেগুলো রয়েছে সব কিছু এক্সপোজিং হচ্ছে, মানে উন্মোচন হচ্ছে বা প্রকাশ পাচ্ছে যে এই জিনিসগুলো ছিল, মানে একেবারে অবস্থা খারাপ। কি কি ছিল? ইন হুইচ, সেগুলোর মধ্যে ছিল সিলিং ফ্যানস, সিলিং ফ্যান। এই ফ্যানগুলা হ্যাড বিন টুইস্ট, মানে ফ্যানগুলা মুচড়ানোর মতো হয়েছে, মানে একেবারে দুমড়িয়ে কুমড়িয়ে গিয়েছে। ইনটু তুলিপ, তুলিপের মতো। তুলিপ মানে এক প্রকার ফুল, ওই ফুলটা যেভাবে মুচড়িয়ে এক জায়গায় হয়ে থাকে এমন, লাইক স্পাইরালস মানে পেঁচানো, এই স্পাইরাল মানে পেঁচানো, এভাবে পেঁচিয়ে দুমড়িয়ে কুমড়িয়ে একেবারে তুলিপ যেই ফুল, সেই ফুলের মতো সিলিং ফ্যানগুলা এভাবে রয়েছে যে দুমড়িয়ে কুমড়িয়ে একেবারে অবস্থা খুবই খারাপ। দ্য প্লেস হয়ার, এবারে লেখক এই দৃশ্য বলার পরে বলতেছে দ্য প্লেস হয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার। মানে লেখক বলতেছে দ্য প্লেস, ওই জায়গাটি বা জায়গাটি হয়ার, যেখানে আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, লেখক প্রথমে যেখানে শেল্টার নেওয়ার মানে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিল বা চিন্তা করেছিল প্রথমে, মানে প্রথম যখন তার মানে সেই যে লাইব্রেরি থেকে তার বন্ধুর বাসায়, তারপরে প্রথমে সে যেখানে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিল, তো সেই স্থানের কথা বলা হচ্ছে যে ওই স্থানটা, যে স্থানে লেখক প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিল, দ্য গ্লাস ফ্রন্টেড ডোর ওয়ে, ওই স্থানের যে গ্লাস রয়েছে তার সামনের যে প্রবেশ পথ এবং ওই প্রবেশ পথের যে দরজা, সেই দরজার অবস্থাটা কেমন? হ্যাড বিন রিডিউসড, এ অবস্থা মানে দরজাটা কমেছে। রিডিউস মানে তো হ্রাস পাওয়া, হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে বা সংকোচন হয়েছে। তার মানে দরজার যে সাইজটা ছিল এটা ভেঙে চুরে একেবারে ছোট ছোট হয়েছে। কিভাবে হয়েছে? ইন টু আ জাম্বেল অফ জাগেড ডেব্রিস, এই যে জাম্বেল মানে কিন্তু বিশৃঙ্খলা, আর জাগেড বা জাগড মানে খাস কাটা, আর ডেব্রিস মানে ধ্বংসাত্মক, মানে কাছের সামনের যে দরজা এইটা খাস কাটা, ঠিক আছে? এই যে তোমার জাগেড খাস কাটা ধ্বংসবশেষে পরিণত হয়েছে, ঠিক আছে? মানে যে কাছের সামনে যেখানে লেখক প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভাবতেছিল, এই জায়গার যে দরজাটা ছিল এটা একেবারে ধ্বংস হয়েছে, মানে খাস কাটা উঁচু নিচুভাবে একেবারে কাঁচগুলা ভেঙে চুরে তোমার বিশৃঙ্খল হয়ে ছিটিয়ে রয়েছে। এই জন্য বলা হচ্ছে যে দরজাটা একেবারে খাস কাটা ধ্বংসবশেষে পরিণত হয়েছে। দ্য প্যানেস বলতে মূলত কাঁচ বা ফলক, ওই যে দরজার যে কাঁচগুলা, এই কাঁচগুলা হ্যাড শাটার্ড মানে ছিন্ন ভিন্ন হয়ে আছে। অ্যান্ড ম্যানি পিপল, এবং অনেক মানুষ, যে সমস্ত মানুষগুলো এখানে দাঁড়িয়েছিল তাদের কথা বলা হচ্ছে যে অনেক মানুষ হ্যাড বিন ওন্ডেড, তারা আহত হয়েছে। বাই দ্য শার্ডস বলতে ওই যে কাঁচের যে মানে ফাটা অংশ বা কাঁচ ভাঙলে যেগুলো থাকে, কাঁচের যে খণ্ড খণ্ড অংশ, এই মানে যখন মনে করো মানুষজন দাঁড়িয়েছিল, মানে দরজার যে কাঁচ তখন এভাবে ভেঙে এসেছে, কাঁচ ভাঙার দ্বারা, ওই কাজটা আসার দ্বারা অনেক মানুষ তারা ওন্ডেড মানে আহত হয়েছে। তো এখন এই কথা ভেবে লেখক আই রিয়েলাইজড দ্যাট, লেখক বুঝতে পারছে বা চিন্তা করতেছে বা অনুধাবন করতেছে যে আই টু মানে আমিও, লেখক বলতেছে আমিও উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজোর্ড মানে আহত, আমিও এমন আহত হতাম। এই যে হ্যাড মানে এখানে ইফ আই রিমেইন্ড দেয়ার, যদি আমি সেখানে থাকতাম। এটা তোমরা কি বলতে পারবা যে এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স? একটু তোমরা ভালো করে এটা দেখো। আমরা জানি কি যে কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, অ্যাকচুয়ালি কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু 4 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এবং আরেকটা সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। মানে তোমার ফার্স্ট কন্ডিশনালের মতোই, মানে ইফ যুক্ত অংশ এটা প্রেজেন্ট হবে এবং পরবর্তী অংশ এটা যদি চিরন্তন সত্য হয় সেটা হয় জিরো কন্ডিশনাল, ঠিক আছে? কিন্তু এখানে যেটা রয়েছে দেখো, এই যে আই টু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজুর্ড ইফ আই রিমেইন্ড দেয়ার, এই যে এইটা ইফ মানে এখানে যদি,
ঠিক আছে। ইফ তারপরে দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স, ইফের পরে আই তারপরে হ্যাড ভার্বের থ্রি ফর্ম, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স, মানে যদি আমি সেখানে থাকতাম তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, এই পাশে ইফযুক্ত সেন্টেন্সের একটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সটা আরেকটা সেন্টেন্সটা হবে সাবজেক্টের পরে উড হ্যাভ বিন হওয়ার পরে হবে ভার্বের থ্রি ফর্ম, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। লেখক বলতেছে এখানে কিন্তু লেখক ছিল না, সে ভাবতেছে যে আমি যদি সেখানে থাকতাম তাহলে এই যে যারা ইনজুর হয়েছে আহত হয়েছে এই যে অ্যামং মানে তাদের মধ্যে আমিও থাকতাম, তার মানে আমিও এভাবে আহত হতাম। আই ওয়াকড অ্যাওয়ে ইন আ ডেজ, এই কথা ভেবে হতবাক হয়ে, ডেজ মানে হতবাক হয়ে, একেবারে আশ্চর্য হয়ে, খুবই হতবাক হয়ে সে হাঁটছিল বা হাঁটা শুরু করলো, মানে সে চলে গেল। তো এই যে কথাগুলা, এই কথাগুলা বলার পরে এটা তো প্রথমে পড়লাম, আরেকবার দেখো বলতেছে লং আফটারওয়ার্ড, মানে অনেক দিন পর, মানে এই যে ঘটনা সেটার অনেক দিন পর লেখক বলতেছে আই এম নট শিওর এক্স্যাক্টলি, সঠিকভাবে বা ঠিক আমি নিশ্চিত না, হোয়েন অর হোয়ার, কখন এবং কোথায়, আই হান্টেড ডাউন দ্য, এই যে হান্ট মানে তো শিকার, কিন্তু এখানে পাওয়া বা খুঁজে পেয়েছি, আমি হান্ট করেছি এই যে নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়ান্স নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18, মানে তোমার এই যে মার্চ মাসের 18 তারিখে এই যে পত্রিকা অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ান্স, এই পত্রিকা এটা হচ্ছে দিল্লির একটা পত্রিকা, এখানে মার্চ মাসে যেটা এডিশন করা হয়েছিল বা দেওয়া হয়েছিল এটা সে কখন বা কোথায় পেয়েছে এটা তার এক্স্যাক্টলি সে মনে করতে পারতেছে না, কিন্তু সে বলতেছে আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট, কিন্তু আমি যেটা তৈরি করেছি এটার কিছু ফটোকপি, মানে ওই পত্রিকার কিছু ফটোকপি আমার কাছে স্টিল মানে এখনও রয়েছে। সেখানে কি ছিল, 30 জন মরা মানুষ, মানে 30 জন মানুষ মারা গিয়েছে, শেষ দ্য ব্যানার হেডলাইন, এবং হেডলাইনে যেটা বলা হয়েছে বা লেখা ছিল সেটা হলো তোমার 700 মানুষ আহত অ্যাজ যখন সাইক্লোন হিটস নর্থ দিল্লি, সাইক্লোনটা মূলত তোমার উত্তর যে দিল্লি এখানে আঘাত করে, সেই আঘাতে 700 মানুষ আহত এবং 30 জন মানুষ মারা গিয়েছে। এখানে দেখো আব্রিজড মানে সংক্ষিপ্ত, তার মানে এই বইয়ে আরও কিছু রয়েছে। আশা করি আমি তোমাদেরকে এটা সুন্দর করে বোঝাতে পেরেছি। তোমরা যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলা শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।